গত অর্থ বছরের রপ্তানি আয় $4,828 কোটি। 2021-22-এর পর সর্বোচ্চ। বাজার সম্প্রসারণে পণ্য খাত বহুমুখীকরণের তাগিদ। দেশের অর্থনীতিতে ফিরছে স্থিতিশীলতা। পাচার কমায় বাড়ছে ডলারের মজুদ। রিজার্ভে হাত না দিয়েই মেটানো হচ্ছে আমদানি ব্যয়, বলছে বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম বন্দরে রেকর্ড 33 লাখ কন্টেনার হ্যান্ডলিং। লক্ষ্যমাত্রা অর্জন না হলেও রাজস্ব আদায় ৭৫,০০০ কোটি টাকা। শুল্ক কর্মকর্তাদের ধর্মঘটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ভাত রান্না করতে অলরেডি 2 ঘন্টা। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না। রাজধানীতে বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য হাহাকার। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকের কাঁধে বাড়তি খরচের বোঝা। নতুন উৎস খোঁজার পরামর্শ। এবং চালের দাম বৃদ্ধির যাতাকলে ভোক্তা। কুষ্টিয়ার মোকামে কেজিতে বেড়েছে 4 টাকা। হাটে ধানের দর বাড়ার অজুহাত মিল মালিকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। রেমিটেন্সের রেকর্ড গড়া 2024-25 অর্থ বছরে পণ্য রফতানি থেকে আয় হয়েছে $4,828 কোটি 39 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 8.58%। 2021-22 অর্থ বছরের পর যা সর্বোচ্চ। এ সময় পোশাক খাতের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে 8.84%। তৈরি পোশাকের পর $1 বিলিয়ন বেশি রফতানি আয় এসেছে। আর একটি মাত্র শিল্প চামড়া খাত। রপ্তানি আয় বাড়াতে পণ্য খাত বহুমুখীকরণের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অর্থবছর 2024-25 অর্থনীতির নানা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে পার হওয়া প্রত্যেক মাসে দেশের রিজার্ভ শক্তিশালী হওয়ার তথ্য মিলেছে প্রবাসী আর রপ্তানি আয়ের পরিসংখ্যানে। গত মঙ্গলবার গেল 12 মাসের প্রবাসী আয়ের হিসাব $3,032 কোটি 50 লাখ দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক বছরে রেমিটেন্স বেড়েছে 26.8%। এরপর বুধবার হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানালো, সদ্য সমাপ্ত অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে $4,828 কোটি 39 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 8.58%। আর 2021-22 অর্থ বছরের পর যা সর্বোচ্চ। খাতভিত্তিক রপ্তানি আয়ের হিসাবে সবচেয়ে বেশি $3,934 কোটি 70 লাখ এসেছে তৈরি পোশাক শিল্প থেকে। এ খাতের প্রবৃদ্ধি হয়েছে 8.84%। প্রায় $40 বিলিয়ন আয় করা তৈরি পোশাকের পর আর একটি মাত্র খাত চামড়া ও চামড়া শিল্পের রপ্তানি আয় হয়েছে $1 বিলিয়ন বেশি। 10.19% প্রবৃদ্ধি নিয়ে এ খাতের আয় হয়েছে $114 কোটি 51 লাখ। এ খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে পরিবেশের দূষণ রোধে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন ট্যানারি মালিকরা। হওয়ার পরে আমরা কমপ্লায়েন্স অর্জনে ব্যর্থ হয়েছি। তো যার কারণে আমাদের কিন্তু ওই যে বায়ার যারা আছে আপনার, বিশেষ করে ইউরোপিয়ান বায়ারগুলি, সাথে সাথে আমাদের এশিয়ান কোরিয়ান বায়ার যারা আছে, যারা সাপ্লাই চেইনে আপনার কমপ্লায়েন্স চায়, LWG সার্টিফিকেশন বা বিভিন্ন সার্টিফিকেশন চায়, সেটা আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি বিকজ অফ আমাদের সিটিপির কারণে। রপ্তানি আয় বাড়াতে জ্বালানি সংকট কাটানোর পাশাপাশি পণ্য ও খাত বহুমুখীকরণে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমরা চাচ্ছি যে গার্মেন্টসের ভেতরেও কিন্তু বৈচিত্র্য করানোর সুযোগ আছে। আমরা খুবই কটন বেসড যেই গার্মেন্টসগুলো আছে সেইগুলোতে আমরা রপ্তানি আমাদের মূলত নির্ভরশীল। আমরা সেখানে ম্যানমেড ফাইবার যদি পাঠাতে পারি আরও বেশি, বরং আমি মনে করি যখন ভ্যালু অ্যাডিশনের সুযোগ অনেক বেশি আছে বাংলাদেশের। রপ্তানি আয়ের বিচারে দেশের তৃতীয় বৃহত্তম খাত হোম টেক্সটাইলের ঘরে এসেছে $87 কোটি 16 লাখ। এরপরই রয়েছে পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্য। এ খাতের রপ্তানি আয় হয়েছে $82 কোটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের সরকার পরিবর্তনের পর সামষ্টিক অর্থনীতিতে বাড়ছে স্থিতিশীলতা। নিয়ন্ত্রণ উঠিয়ে নেয় বাড়ছে আমদানি ব্যয়। সদ্য শেষ হওয়া অর্থ বছরে বেড়েছে প্রায় 12.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের মজুদ বাড়ায় আমদানি ব্যয় বাড়ানো গেছে। এতে অর্থনীতিতেও চাঞ্চল্য ফিরছে বলে মত ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। রিজার্ভের পতন ঠেকাতে ডলার ব্যয় কমানোর জন্য আমদানির গলা চেপে ধরেছিল বিগত সরকার। নিত্যপণ্য ও জ্বালানি ছাড়া নিয়ন্ত্রণ করা হয় অন্যান্য পণ্য আমদানি।
গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাড়ছে রেমিটেন্স ও রফতানি, কমছে অর্থ পাচার। এতে রিজার্ভ তথা ডলারের মজুদ বাড়ায় প্রত্যাহার হয়েছে আমদানি নিয়ন্ত্রণ, বাড়ছে আমদানি ব্যয়। কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে 2024-25 অর্থ বছরে ব্যয় ছিল $7,114 কোটি, বছর ব্যবধানে যা প্রায় 12.5% বেশি। অন্যদিকে ঋণপত্র খুলতে ব্যয় হয়েছে $7,007 কোটি। রিজার্ভ পজিশনটা যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছি। আবার সরকারি বিভিন্ন মেগা প্রজেক্টে যেগুলো কিস্তি ছিল সেগুলো ব্যাংকগুলো পরিশোধ করছে এবং খেলাপি ওখানে কিন্তু আমরা খেলাপি হচ্ছে না। এরপরেও নর্মাল যে ইম্পোর্ট এলসিগুলো সেগুলো আমার প্রায় $71 বিলিয়ন এক বছরে পরিশোধ করছি। তার মানে অর্থনীতির একটা সক্ষমতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানাচ্ছে 14টি বিলাসী পণ্য ছাড়া বর্তমানে আমদানি নিয়ন্ত্রণ নেই। কমানো হয়েছে খোলা ঋণপত্রের বিপরীতে ব্যাংকে নগদ জমা দেওয়ার পরিমাণও। এই নীতিকে সমর্থন করে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে অর্থনীতিতে চাঞ্চল্য বাড়ে। বিজনেসের যে টার্ন আউটটা হয় সেটাতে আমদানি বাড়লে আসলে সেটা আমাদের জন্য উপকারী হয়। তো ফলে যখন এক্সপোর্ট বাড়ে তো অবভিয়াসলি বাই ডিফল্ট আমদানিটা কিছুটা বেড়ে যাবে। ফলে আপনি যদি এক্সপোর্টের গ্রোথের সাথে আমদানির গ্রোথ মিলান এবং ওভারঅল যে একটা আটকানো একটা পরিস্থিতি ছিল সেটা থেকে যখন খুলছে সবকিছু মিলে আমি স্বাভাবিকভাবেই দেখছি আমদানিটাকে আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, সামষ্টিক অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার ফলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বেড়ে $2,000 কোটি হয়েছে। এতে গেল বছরের তুলনায় আমদানি ব্যয় বাড়লেও স্থিতিশীল আছে মুদ্রা বিনিময় হার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার হোসেনী দালাল পরিদর্শন করে আশুরার তাজিয়া মিছিলের সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলছেন ডিএমপি কমিশনার। সরাসরি যাচ্ছে সেখানে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে গেট স্থাপন, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। নারীদের তল্লাশির জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের স্থির এবং ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরপরে আসি হলো তাজিয়া এবং শোক মিছিল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে ইম্পর্টেন্টগুলা। পয়লা মহরম বা 27শে জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং যেগুলো হবে সেগুলো দেওয়া হবে। এই মিছিল সংক্রান্ত বিষয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে। রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে। তাজিয়া মিছিল চলাকালে যানজট নিয়ন্ত্রণে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে, সেটা পরে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হবে। বড় ধরনের মিছিল শুরুর পূর্বে সংশ্লিষ্ট এলাকা সুইপিং করা হবে। ফুটপাতে কোনো দোকানপাট বা অন্য কোনো অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা থাকলে তা যথাসময়ে অপসারণ করা হবে বা সরিয়ে দেওয়া হবে। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা, ধানমন্ডি লেকে কারবালা ডুবুরি দল, অগ্নি নির্বাপক যান বা সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন থাকবে। বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং সিআইডির ক্রাইম সিন টিম স্ট্যান্ড বাই থাকবে যাতে দ্রুত রেসপন্স করতে পারে। নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতক্ষণ সরাসরি ছিলাম ডিএমপির ব্রিফিংয়ে। ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ বিলের বকেয়ার সবচেয়ে বড় কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ। পিডিবি জানিয়েছে জুন মাসে এর পরিমাণ ছিল $43,70,00,000। ভবিষ্যতে সময়মতো বিল পরিশোধ নিশ্চিতে 2 মাসের সমপরিমাণ বিলের একটি ঋণপত্র খোলা হয়েছে বলেও জানা গেছে।
2017 সালে আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করে, যেখান থেকে দেশের মোট চাহিদার 10% পূরণ হয়। তবে বকেয়া নিয়ে এরই মধ্যে হয়েছে নানা আলোচনা। জানা গেছে, সরবরাহ করা মোট বিদ্যুতের বিপরীতে বাংলাদেশের বড় অঙ্কের বকেয়া পড়েছে। জুনের মধ্যে যা পরিশোধ না করলে গুনতে হবে বিলম্ব সুদ। এমন বাস্তবতায় গেল মাসে আদানিকে 43 কোটি 70 লাখ ডলার বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি, যা বকেয়া বাবদ সবচেয়ে বড় কিস্তি। গত মাসে আমরা 437 মিলিয়ন দিচ্ছি, কিছু তো আছে, একেবারে 100% ছাড়িয়ে। তবে এখনো কত বকেয়া আছে তা নিয়ে স্পষ্ট জবাব দিতে পারছে না পিডিবি। এ বিষয়ে হিসাব নিকাশের কাজ চলমান আছে বলে জানায় সংস্থাটি। আমাদের রিকনসিলিয়েশন স্যার আমরা বলতে পারতেছি না, দুই পক্ষ বসতে হবে, ওরা এক ধরনের বলে আমরা এক ধরনের হিসাব করে দেই। এখানে কিছু ডিসপুটেড ইস্যু আছে, এগুলো না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না এটা কত। জানা গেছে, ভবিষ্যতে সময়মতো বিল পরিশোধ নিশ্চিত করতে 2 মাসের সমপরিমাণ বিল, সমমূল্যের একটি ঋণপত্র এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের সামষ্টিক অর্থনীতি ও আদানি পাওয়ারে বিল পরিশোধ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান বাণিজ্যে। আমরা শুরুতে একটু আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি আমরা যেভাবে দেখছি, একদিকে রেমিটেন্স, অন্যদিকে এক্সপোর্ট, রপ্তানি আয়, সব মিলে কেমন মনে করছেন? না, দেখুন, সামষ্টিক অর্থনীতির স্বাস্থ্য কিন্তু নির্ভর করে রিজার্ভ, মূলত রিজার্ভ উপর, এবং রিজার্ভ দীর্ঘদিন থেকে একটা ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল। সেটি সাম্প্রতিক সেটি বাড়ছে এবং গ্রাজুয়ালি বাড়ছে বলবো। সেখানে ভূমিকা রাখছে রেমিটেন্স, কারণ রেমিটেন্স হচ্ছে যে কোনো ধরনের মানে প্রপার চ্যানেলেই আসছে এখন, সেটাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেদিক থেকে একটা ইতিবাচক দিক। পাশাপাশি আমাদের গ্রাজুয়ালি কিন্তু এক্সপোর্টও বাড়ছে, তো সেটা এই ট্রেন্ডটাকে ধরে রাখতে হবে, মূল কথা হচ্ছে ধরে রাখতে হবে। আর পাশাপাশি দীর্ঘদিন আমাদের কিন্তু আমদানির উপর নানান ধরনের বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধটা আস্তে আস্তে কিন্তু এটা উঠিয়ে যাচ্ছে, এবং যেটা আপনাদের যে আলোচনায় আমি শুনলাম যে মাত্র 14টা বিলাসদ্রব্যর বাদে সবগুলোর উপর উঠিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু বিশেষ করে আমদানি ব্যয়টা পরিশোধের কিন্তু সমস্যা আর হচ্ছে না, হবে না, এবং সে কারণে কিন্তু অর্থনীতিতে একটা গতি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। কারণ আমাদের রপ্তানি যদি বাড়ে তাহলে কিন্তু সেদিক থেকে আমদানিও বাড়বে, কারণ রপ্তানি বাড়লে বিশেষ করে মেটেরিয়ালস, রপ্তানির জন্য যে মেটেরিয়ালস সেটাও কিন্তু আমাদের আমদানি করতে হয়। তারপরে ক্যাপিটাল মেশিনারিজ, ক্যাপিটাল গুডস যেটা, সেটাও আমরা আমদানি করতে হয়। তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু এখন কোনো ধরনের বাধা থাকবে না, সেদিক থেকে আমি মনে করি এটি একটি ইতিবাচক দিক। এবং পাশাপাশি যদি অন্য বিষয়গুলো নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কিছুটা হলেও এখনও অনিশ্চয়তার মধ্যে কিন্তু আছে। যেমন বলি আমি যে আমাদের আজকে আমি পত্রিকায় দেখলাম কিংবা গতকাল যে আমাদের প্রাইভেট সেক্টরের যে ঋণের মানে কি বলবো রেটটা, সেটি কিন্তু আরও কমেছে, অর্থাৎ 7.5 থেকে 6.5-এ এসছে। তো এইটা মানে হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যদি ইনভেস্টমেন্ট কমে যায় তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থানের যে চাপ পড়ে এবং মূল্যস্ফীতি কিন্তু আসলে বেড়ে যায়। এখানে সবচেয়ে বড় সংকটের কথা বলা হচ্ছে যে উচ্চমাত্রার সুদ। এটা আসলে কিভাবে, এটা গভর্নর সাহেবকে আমরা আসলে বিভিন্ন সেমিনারে বলা হয় যে উনি আরেকটু দেখতে চাচ্ছেন যে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যে মূল্যস্ফীতি সেই জায়গায় যেতে পারেননি। সে কারণে যদিও আমরা বলি যে এটা খুব একটা কাজ দিচ্ছে না, হ্যাঁ, বিশেষ করে মনিটারি পলিসির মাধ্যমে কাজ দিচ্ছে না, সেখানে ফিসক্যাল পলিসির সঙ্গে মনিটারি পলিসির একটা সমন্বয় প্রয়োজন। সেই জায়গায় তো কিছুদিন আগে আপনি দেখছেন যে এনবিআরের যে সমস্যাটা এখনও চলছে, এবং আমাদের যে রেভিনিউ কালেকশনের টার্গেট একেবারে কি বলবো যে খুব খারাপ অবস্থা আর কি। হ্যাঁ, যেমন গত কয়েকদিন আগে যেমন 38% টার্গেট থেকে কম অর্জন হয়েছে, এবং আরও যে আপনাদের আলোচনায় দেখলাম যে আমাদের বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যে 75% যদি টার্গেট করা না যায় তাহলে কিন্তু 75% কমে যাবে রেভিনিউ। তো এইসব জায়গা থেকে, কারণ রেভিনিউ কমে গেলে তো সরকারকে তো চলতে হবে, সুতরাং সেদিক থেকে একটা অনিশ্চয়তা আছে। এই ভঙ্গুর অবস্থা থেকে এক বছরের যে অবস্থা এখন টার্ন ঊর্ধ্বমুখী আমাদের, সেটি সেই প্রবৃদ্ধি ধরে রাখতে গেলে আপনি কি মনে করেন? রাজস্বতে যে কর জালটা ছড়িয়ে দেয়, সম্প্রসারণ করার কথা আমরা কয়েক বছর তো শুনে আসছি,
সেটির কি অবস্থা করতে হবে? আর অটোমেশন একটা বড় একটা হ্যাঁ, অটোমেশনের কথা তো বলাই হচ্ছে। এটা অটোমেশনটা আমরা আসলে ইনফরমেশনটা পাচ্ছি না যে কোন অবস্থায় কতটুকু কাজ হচ্ছে। আর নেটের বাড়ানোর কোনো ধরনের স্ট্র্যাটেজিটাও এখন পর্যন্ত এবারকার বাজেটে কিন্তু পাইনি, যে কর জালটা যে বাড়ানো সেটা পাইনি। কিন্তু এখানে একটি নেগেটিভ দিক আমি মনে করবি, সেটি হচ্ছে যে এই যে করের যে বিষয়টা এবারকার, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য চাপটা কিন্তু বেড়েছে। হ্যাঁ, স্ল্যাবগুলোর মধ্যে রেট বেড়েছে এবং করমুক্ত যে আয় সেটা আমরা মনে করেছি কিছুটা বাড়বে, কিন্তু সেটা খুব সামান্য বেড়েছে। কিন্তু একটা স্ল্যাব উঠিয়ে দিয়েছে সব, সেদিক থেকে কিন্তু এখন ট্যাক্স বেশি দিতে হবে। পাশাপাশি ভ্যাটের বিষয়টা তো আছে, আমরা দ্রব্যমূল্য তো আমরা দেখতেই পাচ্ছি। সব কিছু মিলে ওই জায়গাটায় কিন্তু আমরা জানি না কোনো ধরে রাখতে পারবে কিনা। এখন যদিও বলা হচ্ছে যে এই কারেন্ট যে অর্থবছর সেখানে 3.3 উপরে হতে পারে আমাদের জিডিপির গ্রোথ। পরের বছর একটু ভালো হওয়ার কথা বলতেছে বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। সেদিক থেকে যদি এইসব অনিশ্চয়তা থেকে যায় তাহলেও কিন্তু সেখানেও একটা মানে একটা সংশয় থেকে যায়। এক্সপোর্টের ব্যাপারে বারবার বলা হচ্ছে বহুমুখীকরণ, পণ্য বহুমুখীকরণ, বেশ কিছু পণ্য আমাদের যাচ্ছে, এছাড়া কি মেকানিজম করতে পারে? না, বহুমুখীকরণ এটা আছে। পাশাপাশি আমাদের বিশেষ করে আমাদের যে পাশের যে দেশগুলো আছে এই দেশগুলোর সঙ্গে কিন্তু আমাদের আমি মনে করি যে ফ্রি ট্রেড বা নেগোসিয়েশন করে এই পণ্য বাড়ানো বা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টটার বিষয়ে যদি আরও সহজীকরণ করা যায় সেটা একটা হতে পারে। আর খাত মানে বহুমুখীকরণ প্লাস পণ্য বহুমুখীকরণ, অনেক পণ্য আছে বাংলাদেশে যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটা চাহিদা আছে, সেই জায়গাগুলোতে আমাদের মানে গ্রাউন্ড ওয়ার্ক করে সেটা করতে হবে। সেটা আমার দীর্ঘদিন থেকে, আমার 10-15 বছর থেকে বলা হচ্ছে যে বহুমুখীকরণ, কিন্তু সেরকম কোনো তেমনটা আমরা কিন্তু মেসেজ পাচ্ছি না। একটা বিষয় সেটা হচ্ছে যে এফটিএ যেটা বলছেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, হ্যাঁ, সেটার জন্য আসলে যে শর্ত দরকার উভয় দেশে, আমরা কতটুকু অ্যাচিভ করি সেই সময়? আমাদের তো মোটামুটিভাবে আমি মনে করি যে আমাদের অবকাঠামো থেকে শুরু করে ম্যান পাওয়ার সব কিছু কিন্তু আমাদের আছে। এখন শর্তগুলোর মধ্যে এটা কূটনৈতিক যে একটা মানে কি বলবো যে আলোচনার মাধ্যমে এই জায়গাগুলোতে আসা উচিত, যে আমরা যেমন সিঙ্গাপুরের সঙ্গে একটা আমি কিছুদিন আগে শুনলাম যে হওয়ার কথা। এটা কি পসিবল সিঙ্গাপুরের সাথে আমাদের? হ্যাঁ, সিঙ্গাপুরে আমরা অনেক কিছু আমাদের দেশ থেকে নেওয়ার মতন আছে, তার সেসব দেশে অবশ্যই পসিবল। এটার স্টাডিও হয়েছে, স্টাডি হওয়ার পরে তারাও সিগন্যাল দিয়েছে, হতে পারে শ্রীলঙ্কার সঙ্গে, হতে পারে চায়না তো বোধহয় অনেক আগেই অফার দিয়েছে, চায়না বিশেষ বড় অর্থনীতি। সেই জায়গাগুলোতে আমাদের আসলে বিকল্প, যেহেতু আমাদের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে 2026 সালে, এরপরে কিন্তু আমরা একটা চাপে পড়বো বলতে গেলে। সেই জায়গা থেকে আগে থেকে যদি এই কাজগুলো করা হচ্ছে, আমি মনে করি করা হচ্ছে, কিন্তু সেটি আরও নিবিড়ভাবে করা উচিত। আর সেক্ষেত্রে এই পণ্য বহুমুখীকরণ এক্সপোর্টে ব্যবসায়ীরা আসলে তাদের পাশাপাশি কতটা এগিয়ে আসা দরকার, সরকার কত? না, এর তো আসবে, তো ব্যবসায়ীরাই আসবে, নতুন তারা প্রপোজাল নিয়ে আসবে, তারাই তো আসবে। কিন্তু যেটা ব্যবসায়ীরা তো গত 5ই আগস্টের পর থেকে তাদের আস্থাহীনতা কিন্তু কাজ করছে, এবং তারা এই যে বিভিন্ন বিশেষ করে বিদ্যুতের কথাটা বলি, যে গ্যাসের কথা হয়, তারা কিন্তু বারবারই বলছে নিরবচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ তারা চাচ্ছে। সে জায়গায় কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ওই নিশ্চয়তাটা দেওয়া যায়নি। আপনাদের নিউজও তাই দেখা গেল যে আসলে গ্যাসের একটা দারুণ সমস্যা আর কি, যার কারণে কিন্তু আমরা আদানির সঙ্গে যে আমাদের কম্প্রোমাইজ করলাম বলতে গেলে। আমরা আলোচনায় ফিরবো আর একটু পরে, যাচ্ছি একটু অন্য প্রোগ্রামে। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে স্বাগত বক্তব্য রাখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদের কাছে মনে হবে যে গতকালের অসম্পূর্ণ আলোচনা কেন আমরা আজকে আবার শুরু করছি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ের আলোচনায় দলগত অবস্থানগুলো আমরা বুঝতে পারি, অন্যদের যুক্তিগুলো বুঝতে পারি, এবং সেই যুক্তিগুলি নিয়ে আপনারা যেন দলের অভ্যন্তরে এবং আপনাদের জোটে আপনাদের সহযোগী সমর্থকদের সাথে কথা বলতে পারেন, সেই সুযোগটা আমরা রাখতে চাচ্ছি। আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখা যাবে যে এগুলি নিয়ে আমরা সহজে আসলে এক জায়গায় একটা সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো। সেই কারণে আমরা এখন যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায়, সেগুলো সকলে মিলে আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি। সেটাই এই সমস্ত আলোচনার ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কমিশনের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে আগের অবস্থানের জায়গায় আপনারা আপনাদের মতামত দিয়েছেন,
এবং সেই মতামতগুলো আমাদের কাছে আছে। ক্ষেত্র বিশেষে আপনাদের প্রাথমিক পর্যায়ের মতামতে কিছুটা পরিবর্তনও ঘটেছে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে, সেটাও আমরা বিবেচনায় রাখছি, আমাদের সঙ্গেই আছে। তারপরেও মনে হয়েছে আমাদের কাছে যে অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরও জোরদার হবে, আপনারাও আপনাদের অবস্থানটা কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন। সেই জায়গার থেকেই সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমরা 3টি বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি। তারিখটি আসলে গতকালের আলোচ্য সূচিতে ছিল, কিন্তু সময়াভাবে করা যায়নি। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর বাইরে আরও 2টো বিষয় আমরা যুক্ত করেছি আজকে। এর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। আমরা আশা করছি আজকে এই 3টে বিষয় আলোচনা করতে পারবো। আর রাজনৈতিক নেতৃবৃন্দর যদি একমত হন তাহলে আমরা একটা সিদ্ধান্ত কোনো একটা বিষয় নিতে পারবো। তো আমি আশা করি যে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। দিনের শেষে আমরা সকলেই শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি, সেই জন্যই আমাদের চেষ্টা থাকবে। আপনারা সকলেই এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আপনাদের কর্মীরা যেভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আমি প্রতিদিন সকালে আমাকে স্মরণ করাই এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্মরণ করেন যে আমরা কীভাবে কী পরিস্থিতির মধ্য দিয়ে কতটা অবদান অন্যদের সমস্ত রকম জীবন বাজি রাখার সংগ্রামের পরিণতি হিসেবে আমরা এখানে এসেছি। সেটা আমাদের সবসময়। এতক্ষণ সরাসরি ছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ ডক্টর আইনুল ইসলাম। ডক্টর আইনুল ইসলাম, আমরা আলোচনা করছিলাম সামষ্টিক অর্থনীতি নিয়ে এবং আদানি পাওয়ার বিদ্যুতের যে বকেয়া বিল সব কিছু মিলে একটু যদি বলেন যে বকেয়ার বড় কিস্তি বাংলাদেশ পরিশোধ করলো, নেক্সট যে 43,70,00,000 পরে যে আমাদের বকেয়াটা পরিশোধ করতে হবে, সেটা আসলে সরকারের কি ভাবে কি মেকানিজম করতে পারে? সেটি তো 2 মাসের একটা, যেটা 2 মাসের এলসি তারা একটা দিয়েছে, হ্যাঁ ঋণপত্র দিয়েছে। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো যে গভর্নমেন্ট কিন্তু দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, যদিও প্রাইভেট চ্যানেলের এখানে ইনভলভমেন্ট আছে, সে কিন্তু গভর্নমেন্ট এটার দায়িত্ব নিয়েছে। সুতরাং এখন নিরবচ্ছিন্ন দেওয়ার কথা, যদি যে চুক্তিটা আছে, চুক্তিটা তো আগে আমরা জানতাম না বিশেষ করে, এখন চুক্তিটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা হয়তোবা সুযোগ নেই, বিশেষ করে যে ওই চুক্তিটার মধ্যে কখনো হয়নি, যেটাকে বলে মানে যে টেন্ডার যে দেয় সেটা কিন্তু করা হয়নি চুক্তি। আর পরবর্তীতে যে প্রাইসের বিষয়টা তো একটা আছেই, এটা নিয়ে আলোচনার ব্যাপার আছে। সবচেয়ে যেটা এখানে বলা আছে যে নিরবচ্ছিন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে, হ্যাঁ এই বিদ্যুৎ দেবে। কিন্তু সেই জায়গায় সাশ্রয়ী মূল্যটা বলতে ওই জায়গায় কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যটা পাইনি। এবং ইন্ডিয়াতে যে প্রাইভেট যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চেয়ে অনেক বেশি দামে, এবং সরকারি যেগুলো না আছে সেগুলো হচ্ছে প্রায় 63% বেশিতে আমাদের সঙ্গে তাদের এগ্রিমেন্টটা হয়েছে, 14 টাকা 2 পয়সা এরকম একটা। সেখানে কিন্তু বড় একটা অঙ্ক ভর্তুকি দিতে হচ্ছে, অন্যান্য দেশের তুলনায় আমাদের কাছে বেশি নিয়েছে। হ্যাঁ, এবং সে জায়গায় কিন্তু আমাদের বর্তমান সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলো কম্প্রোমাইজ করেছে কিন্তু, হ্যাঁ করে কিন্তু তারা এই বিদ্যুতের ইয়েটা, কারণ 1/10% কিন্তু আমরা বিদ্যুৎ সেই ওই আদানির 2টো থেকে পাই আমরা সোর্স থেকে, এবং 1600 মেগাওয়াট, এটা কিন্তু কম না কিন্তু। সুতরাং সে কারণে আইনিটাকে পাশে রেখে কিন্তু প্রশাসনিক আমরা সমঝোতার মাধ্যমে এই অবস্থায় এসেছি। তবে এটা যাতে আবার কোনো ধরনের সমস্যায় না যায় সেদিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। পাশাপাশি আমি বলবো যে দেশে যে আমাদের সক্ষমতার যে কথাটা বলা হচ্ছে সেটা দৃশ্যমান করতে হবে, বিশেষ করে নবায়নযোগ্য এনার্জির যেটা আমরা আছে, প্লাস গ্যাস ভিত্তিক যেটা, আর গ্যাসের নতুন নতুন যে আমাদের সোর্স খুঁজতে হবে। তা না হলে কিন্তু আমার বিদ্যুতের জায়গাটা, কারণ আমরা এক্সপোর্ট বাড়ছে, সেখানে গ্যাস বিদ্যুৎ যদি দেওয়া না যায় তাহলে কিন্তু সেখানেও একটা হ্যাম্পার হবে। ডক্টর ইসলাম, আমরা আলোচনা শেষ পর্যায়ে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম সামষ্টিক অর্থনীতি এবং ভারত থেকে যে বিদ্যুৎ আদানি কোম্পানির মাধ্যমে আমরা নিয়ে আসছি সেটির বকেয়া বিল পরিশোধ, সার্বিক বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। এবার বন্দর বাণিজ্যের খবর।
সদ্য বিদায়ী অর্থ বছরে ৩২,৯৬,০০০ কন্টেনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। এ সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও ২০২৪-২৫ অর্থ বছরে ৭৫,৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ৩২,৯৬,০০০ কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৩-২৪-এর তুলনায় গত অর্থ বছরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে ১,২৮,০০০ বেশি। একই সঙ্গে কার্গো পণ্য হ্যান্ডেলিংও পৌঁছেছে ১৩ কোটি মেট্রিক টনের ঘরে, যা আগের অর্থ বছর ২০২৩-২৪-এ ছিল ১২ কোটি ৩২ লাখ মেট্রিক টন। একই সময়ে পণ্যবাহী জাহাজ বেশি এসেছে ১০৬টি। কর্মকর্তা কর্মচারীদের যে সার্বক্ষণিক কাজ করার যে মানসিকতা এবং আমাদের শ্রমিক, বিশেষ করে ইউজার যারা, স্টেক হোল্ডার যারা, সবারই একটা আন্তরিক প্রচেষ্টায় আমরা এই অর্জন করতে পেরেছি। বন্দরের মতো কন্টেনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে রয়েছে বেসরকারি ২১টি অফডকো। বিদায়ী অর্থ বছরে ১৪.৭২% প্রবৃদ্ধি হিসাবে ৭,৭৭,০০০ রপ্তানি এবং ৩.৭১% প্রবৃদ্ধি হিসাবে ২,৬৫,০০০ আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। যে বিগত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে যদিও আমরা বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেছি, তারপরে ডলার রিজার্ভ, তারপর ডলারের বিপরীতে টাকা যে ডিভ্যালুয়েশন, এই জিনিসগুলোতে আমরা আরও শক্ত অবস্থানে চলে গিয়েছি এবং আমাদের ব্যবসায়ী মহল ঘুরে দাঁড়িয়েছে। তবে অর্থ বছরের শেষ দিকে শুল্ক কর্মকর্তাদের ধর্মঘটের কারণে বন্দরে বেশ কিছু কন্টেনার আটকা পড়ে। এই অবস্থায় আমদানিকারকরা বলছেন ৪ গুণ স্টুডেন্টের মতো জরিমানার কারণে তারা ক্ষতির মুখে পড়ছেন। অন্তত চট্টগ্রাম বন্দরে যে সমস্ত চার্জগুলো আমাদের অতিরিক্ত গুনতে হবে সে বিষয়ে যাতে বন্দর কর্তৃপক্ষ যাতে একটা বিবেচনা করে যে কেন ওই সময়ের জন্য অতিরিক্ত টাকাগুলো আমদানিকারকরা পে করবে। বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০,৪০২ কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে ৭৫,৪৩২ কোটি টাকা। গণ আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অর্থ বছর, এরপর ভয়ঙ্কর বন্যা, আর অর্থ বছর শেষ হয়েছে রাজস্ব কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে। এত কিছু জটিলতার পরও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে বন্দরে, প্রবৃদ্ধি হয়েছে কাস্টমসে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ২০২৪-২৫ অর্থ বছরে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে ৭,০২১ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। বিস্তারিত জানাতে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি আছে তার কাছে। দেশে ২৩টি স্তর বন্দর আছে। এর মধ্যে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে ১৩টি বন্দরের সাথে। বেনাপোল স্থল বন্দর থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, সবচেয়ে বেশি আমদানি রপ্তানি বাণিজ্য এবং রাজস্ব আয় হয়ে থাকে এই বেনাপোল বন্দর থেকে। প্রতি অর্থ বছর শুরুতে বেনাপোল স্থল বন্দরে একটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২০২৪-২৫ অর্থ বছরে বেনাপোল বন্দর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬,৭০৫ কোটি টাকা। বছর শেষে রাজস্ব আদায় হয়েছে ৭,০২১ কোটি ৫১ লাখ টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় হয়েছে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা। এ সময় ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ১৪,৯৮,৮৯৮ মেট্রিক টন। রাজস্ব আয় বৃদ্ধির ব্যাপারে কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে বেশি শুল্ক হয় এমন পণ্য আমদানি কাস্টমসের স্বচ্ছতা এবং জবাবদিহিতার কারণে রাজস্ব আয় বেশি করা সম্ভব হয়েছে। তবে কাস্টমসের আরেকটি পক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পরিমাণ পণ্য আমদানি হয় তাতে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ রাজস্ব আদায় হওয়া সম্ভব। তবে এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীদের মাধ্যমে আমদানিযোগ্য পণ্য যেটি রাজস্ব ফাঁকি দিয়ে পাচার এবং ভারতীয় এক শ্রেণীর যারা ল্যাগেজ ব্যবসায়ী আছে, ল্যাগেজ ব্যবসায়ীদের মাধ্যমে শাড়ি, থ্রি পিস এবং কাস্টমসের রুট দিয়ে পাচার বেড়ে যাওয়ায় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ রাজস্ব আয়ের সুযোগ আছে সে পরিমাণ রাজস্ব আয় সম্ভব হয় না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আয়ের সর্বশেষ তথ্য।
রাজস্ব আয় ও আমদানি রপ্তানির সার্বিক কার্যক্রম জানতে এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। আজ সূচকের মিশ্র প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আমাদের একটু বলি যে গতকাল যে কার্যক্রম আমরা দেখেছি ডিএসসি, সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে 26, 5 এবং 1 পয়েন্টের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসসির প্রধান সূচক ডিএসসি সরিয়া এবং ডিএসসি 13 তিনটি সূচকই শেষ করেছে এবং আজকেও সেই ধারায় আমরা দেখছি সপ্তাহের শেষ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এখন পর্যন্ত 11 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্সে, অবস্থান করছে মোট পয়েন্ট 4877 পয়েন্টে। ডিএসসি সরিয়া সূচক আমরা দেখছি যে পয়েন্টটি অবস্থান করছে 0.21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1666 পয়েন্টে। এছাড়া ডিএসসির যে 13 বিশেষায়িত সূচকটি, সেটি অবস্থান করছে 1823 পয়েন্ট। সূচকের পয়েন্ট বেড়েছে 6 পয়েন্ট বেড়েছে। এখন পর্যন্ত 52,980টি প্রতিষ্ঠানে আমরা শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য দেখছি 159 কোটি টাকার মতো। 190টি প্রতিষ্ঠানের সব মিলে আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে শেয়ারের দাম। 133টি প্রতিষ্ঠানে নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে আমরা দেখছি 65টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমরা যদি একটু বলে দিই যে টপ 20 শীর্ষ 20টি প্রতিষ্ঠানের শুরুতে আমরা দেখছি যে ব্র্যাক ব্যাংক অবস্থান করছে, দ্বিতীয়ত অবস্থানে রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড, 3 নম্বর অবস্থানে বিচ হিচারি, 4 নম্বরে রয়েছে আরডি ফুড এবং ফুয়াং ফুড রয়েছে 5 নম্বর অবস্থানে, 6 নম্বরে রয়েছে আবারও ব্যাংক, 7 নম্বরে রয়েছে ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং ইসলামিক ব্যাংক এবং 8 নম্বরে রয়েছে আমরা স্কয়ার ফার্মা, লাভলি আইসক্রিম 9 নম্বর অবস্থানে এবং দেশ গ্রাম প্রতিষ্ঠানটি অবস্থান করছে 10 নম্বর অবস্থানে। একটু যদি বলি যে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতিটি বিক্রি হচ্ছে আজকে 52 টাকা দরে, যা সর্বোচ্চ মূল্য ছিল 52 টাকা 30 পয়সা, অর্থাৎ 30 পয়সা কমে কিন্তু বিক্রি হচ্ছে এবং অগ্নি সিস্টেম প্রতিষ্ঠানের শেয়ারের দর কমে কিন্তু বিক্রি হচ্ছে 27 টাকা। তো সব মিলে বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন চলছে। সবশেষ দিন শেষে বোঝা যাবে যে কোন অবস্থায় শেষ হচ্ছে ডিএসসি লেনদেন। তো আমার কাছে এই ছিল সবশেষ ডিএসসি। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য হাহাকার। বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকের কাঁধে বাড়তি খরচের বোঝা। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সমস্যার সমাধানের বিকল্প উৎস খুঁজে বের করা উচিত। ওমর ফারুকের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। চুলা ম্যাচ মারি আপনি চুলা দাঁড়াতে পারবেন না। মাই গড, ভাত রান্না করতে অলরেডি 2 ঘন্টা। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না। মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। চলছে গ্যাসের জন্য হাহাকার। রান্নার গ্যাসটুকুও যেন সোনার হরিণ। আগারগাঁওয়ের এই বাড়ির মতো রাজধানীর প্রায় সব এলাকার একই দশা। বছর যাবতীয় কি শুধু চেষ্টাই করা হচ্ছে? রাতে 2টা দিকে আমাদের রান্না করতে হয়। বাচ্চাদের কি সেই বাসি খাবারটা খাওয়ানো যায়? রান্না বাড়া করে অফিসে যাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্যা তো নিত্যসঙ্গী ঢাকাবাসীর। সবচেয়ে বেশি ভোগান্তিতে মিরপুর 12, পল্লবী, খিলগাঁও, ফার্মগেট, হাতিরপুল ও রামপুরার বাসিন্দারা। অনেকে বাধ্য হয়ে ভরসা রাখছেন মাটির চুলায়। লাড়কি 15 টাকা কেজি লাড়কি দিয়ে আইনা রান্তে হয়। মিট মিট করে মন যে মোমবাতি জ্বলে। 4-5 বছর ধরে বেশি জ্বলতেছি, এই সমস্যাটা বেশি। গ্যাস একদম স্লো। আর যেসব বাড়িতে আপনার কার্ড নাই, ওইসব বাড়িতে আরো বেশি সমস্যা। শুধু কি বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। 2 ঘন্টা 3 ঘন্টা করে গ্যাস পাই 100 টাকা 80 টাকা। হবে কিভাবে? গাড়ি জমা উঠতে পারি না। রাত আর দিন নাই, সবসময় সিরিয়াল থাকে পাম্পে। হয়তো 200, 250, 300 টাকার গ্যাস দিতে, সেটার জন্য আমার মনে হয় প্রতিটা গাড়ি 100-150 টাকার গ্যাস আপনার এখানে খরচ করছে, পাশাপাশি 2-3 ঘন্টা সময় দিচ্ছে। গ্রাহকরা বলছেন গ্যাস সংকট থাকলেও বিল পরিশোধ করতে হচ্ছে নিয়মিতই। বিকাল 3টা-4টার দিকে আপনার শুধু 50 এসে পড়বে, মানে একটু লো প্রেসার। মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা সমাধানে এলএনজির নতুন উৎস খুঁজে বের করা উচিত। সবকিছু হিসাব করলে মানুষ এলএনজির থেকেও বেশি দামে এই গ্যাস কেনে। একদিকে সরকারের উপেক্ষা অবহেলা, অন্যদিকে আমাদের প্রতিবাদী না হওয়া, সরকারি কর্তৃপক্ষের অপরাধ হিসেবে চিহ্নিত না করার অক্ষমতা। এই অবস্থার কারণে আমরা কোনো অব্যবস্থা থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না। বর্তমানে বিদ্যমান গ্যাসের চাহিদার 30%-এরও বেশি পূরণ করছে এলএনজি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার মোকামে সব ধরনের চালের কেজিতে বেড়েছে 4 টাকা। পূর্ব ঘোষণা ছাড়া এমন দাম বৃদ্ধিকে বিপাকে ভোক্তা। মিল মালিকদের দাবি, উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম বাড়ায় প্রভাব পড়েছে মোকামে।
বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। গরম মৌসুমেও চাল কিনতে হচ্ছে বাড়তি দরে, এতে বিপাকে ভোক্তা। সব ধরনের চালের দেখা মেলে কুষ্টিয়ার খাজানগর মোকামে। তবে পরিবহন খরচ ও ধানের দর বৃদ্ধির অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত, যার প্রভাবে মিল গেটে বেড়েছে 4 থেকে 5 টাকা, আর খুচরা বাজারে ঠেকেছে 6 টাকায়। মিল গেটে বাসমতি চাল 78 টাকা কেজিতে বিক্রি হলেও খুচরা বাজারে ঠেকেছে 82-তে। 69 টাকার মিনিগেট খুচরা বাজারে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালের এমন দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। হঠাৎ করেই আপনার হচ্ছে কিছুদিন ধরে চালের দাম 2 থেকে 3 টাকা করে কেজি প্রতি বেড়ে গেছে। আমাদের কিন্তু হচ্ছে তাই বিক্রি করতেছে। চাউলের বাজার তো ধাপে ধাপে দেখছি যে বেড়েই চলেছে। ঈদের পরে এক ধাপ বাড়ছে, তারপরে আবার এক সপ্তাহ নাই যেতে আবার এক ধাপ বাড়ছে। সরকারের কাছে আমাদের একটু দাবি যাতে চালের বাজারের দিকে তারা একটু খেয়াল রাখে। উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম এবং পরিবহন খরচ বাড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি মিল মালিকদের। অনেক বেশি দামে ধান কেনা লাগছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনার বিভিন্ন বাজারে বিভিন্ন মোকামে আমরা ধানের দাম 200 থেকে 250 টাকা পার মনে বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ধান মূলত চালের দাম বৃদ্ধি পেয়েছে আমাদের মিলগেটে। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তথ্য মতে 173টি রাইস মিল রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের সর্ববৃহৎ ড্রাগন ফলের হাট ঝিনাইদহের গৌরীনাথপুর। এ বাজারে দিনে প্রায় কোটি টাকার কেনাবেচা হয় ড্রাগন। জেলার চাহিদা মিটিয়ে এখান থেকে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। নিরাপদ উৎপাদন ও বাজারজাতে তদারকি করছে কৃষি বিভাগ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার ড্রাগন ফলের রাজধানী হিসেবে খ্যাত এই বাজারে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। সকাল থেকেই শুরু হয় বেচাকেনা, চলে বিকাল পর্যন্ত। বাহারি রঙের চোখ জুড়ানো সুস্বাদু ড্রাগন ফল সাজানো আছে থরে থরে। ব্যবসায়ীরা জানায়, মৌসুমের এই সময় প্রতিদিনই বাজারে 78টি আড়তে প্রায় কোটি টাকার ড্রাগন ফল জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। উৎপাদিত ফসল বিক্রির জন্য নিজ জেলায় বড় বাজার থাকা এবং ন্যায্য মূল্য পাওয়ায় খুশি কৃষকরা। এখানে খুব সহজে ফল ক্ষেতের থেকে উত্তোলন করে নিয়ে এসে বাজারে দিতে পারছে। বাইরে থেকে পাঠিয়ে আসে এবং নগদ টাকায় পাই। সুলভ মূল্যে এখানে বিক্রি করে আপনার নগদ টাকাই পেয়ে যেতেছে প্রতিদিন। খুব ভালো দামে বেশি, আর মালের টাকাটা ওরা সবসময় মানে নগদে পেয়ে যায়। নগদ টাকায় মালটা কিনে মনে করেন চাষিও সুবিধা পায় অনেক, আমাদের এখান থেকে মানে অনেক সুবিধাপূর্ণভাবে আমরা কিনতে পারি। কৃষক যেন ভালো মূল্যে মাল বিক্রি করে যেতে পারে, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি আর কি। নিরাপদ ড্রাগন ফল উৎপাদন নিয়ে আছে নানামুখী আলোচনা সমালোচনা। কৃষি বিভাগ বলছে এ বিষয়ে তারা নজর রাখছেন, পাশাপাশি বাজার ব্যবস্থাপনাতেও কাজ করছেন তারা। এই জেলায় নিরাপদ ড্রাগন ফল উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে আমরা উদ্বুদ্ধকরণ করছি যেন তারা ক্ষতিকর কোনো অপদ্রব্য বা হরমোন প্রয়োগ না করেন। এই ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং সেই সাথে বাজার উন্নয়নের জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। গৌরীনাথপুরের এই বাজারে ঝিনাইদহের 3টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও যশোর জেলার কৃষকরাও তাদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করতে নিয়ে আসেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেল, ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ বৃদ্ধির কারণেই বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থা। দাম কমতির তালিকায় রয়েছে গ্যাসোলিনও। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের ভোক্তা যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে মজুদ বৃদ্ধি পেয়েছে। এতে দেশটিতে কমেছে তেলের চাহিদা, যার প্রভাবে বিশ্ববাজারে কমেছে তেলের দাম, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলের দাম 24 সেন্ট বা 0.35% কমে $68.87 দাঁড়িয়েছে। গতকাল দাম বেড়েছিল 3%, আর সপ্তাহ ব্যবধানে 2.72% বেড়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর প্রতি ব্যারেলে দাম কমেছে 54 সেন্ট বা 0.80%, যার বেচাকেনা চলছে $66। আগের দিন বৃদ্ধি পেয়েছিল 3.1%, সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2.53%।
কমেছে গ্যাসোলিনের দামও। বিশ্ববাজারে 0.25% কমে এই তেল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $2.11 সপ্তাহ ব্যবধানে বেড়েছে 0.22%। ফরহাদুর রহমান, সময় সংবাদ। সরকার পরিবর্তন হওয়ার জেরে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা সংকুচিত করেছে ভারত। এতে দেশটিতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেনে নেমেছে ধস। গেল এপ্রিলে বছর ব্যবধানে লেনদেন কমেছে 3 গুণের বেশি। ওই মাসে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে লেনদেন করেছিলেন 31 কোটি টাকা। 2024 সালের এপ্রিলে যা ছিল 97 কোটি টাকা। সম্প্রতি ক্রেডিট কার্ড সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে 467 কোটি টাকা খরচ করেছেন, যা বছর ব্যবধানে প্রায় 8% কম। বাংলাদেশের ক্রেডিট কার্ডে বিদেশে খরচের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, তবে গণঅভ্যুত্থানের আগে এই তালিকায় ছিল ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গত অর্থ বছরের রপ্তানি আয় $4,828 কোটি। 2021-22 পর সর্বোচ্চ। বাজার সম্প্রসারণে পণ্য খাত বহুমুখীকরণের তাগিদ। দেশের অর্থনীতিতে ফিরছে স্থিতিশীলতা। পাচার কমায় বাড়ছে ডলারের মজুদ। রিজার্ভে হাত না দিয়েই মেটানো হচ্ছে আমদানি ব্যয়, বলছে বাংলাদেশ ব্যাংক। ভাত রান্না করতে অলরেডি 2 ঘন্টা। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না। রাজধানীতে বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য হাহাকার। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকের কাঁধে বাড়তি খরচের বোঝা। নতুন উৎস খোঁজার পরামর্শ। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।